বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। শেখ হাসিনার বিচার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। এটা কি সূচনা, না এখানেই জনগণের যে প্রত্যাশা, অনেকে তো মনে করেন যে বিচারটা নির্বাচনের আগেই শেষ করতে হবে, নাহলে নির্বাচনই হবে না, সেখানে কি মনে করেন? সূচনা তো হাসিনা নিজেই করে গেছেন। সূচনা 15টা মামলা ছিল, তার মামলা তুলে ফেলেছেন, এটা নিজে গভর্নমেন্টে বসে। এখন জুলাই আন্দোলনে যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন এবং যে পরিমাণ মানুষ আহত হয়েছেন, একই সাথে গত 17 বছরের বিএনপি আন্দোলন সংগ্রামে যে পরিমাণ মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন, সেই এবং তার সাথে আমাদের সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা, একই সময় ধরেন হেফাজতের যে মৃত্যু, এই সকল মৃত্যু, কোনো মৃত্যুরই দায় শেখ হাসিনা এড়াতে পারেন না। তো সকল বিচার এই নির্বাচনের আগেই শেষ হবে সেরকম আমি তো মনে করি না ব্যক্তিগতভাবে। তবে মনে করি যে বিচার তার হওয়া উচিত এবং বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি ভালো মানুষ হলেন, নির্দোষ মানুষ হলেন, নিশ্চয়ই মুক্তি পাবেন। আর সকল পত্রপত্রিকা, মিডিয়া এবং এখানে ডকুমেন্ট যা বলে, যা দেখি আপাতত, তাতে তিনি দোষী বলেই প্রমাণে আমাদের কাছে ধারণা করি। আর আমরা তাকে দোষী বলি এই কারণে তার কার্যক্রম বিগত দিনে যা তিনি করেছেন তা কোনোটাই গণতন্ত্রের পক্ষে নয়, কোনোটাই মানবাধিকারের পক্ষে নয়। এবং মানবাধিকার লঙ্ঘন বলতে যা বোঝায় মূলত তা তিনি পুরোপুরি করেছেন। একই সময়ে তিনি সমাজের টেকচার যেটা, সেটা ভেঙে ফেলেছেন। একই সময়ে তিনি সমাজের রাষ্ট্র কাঠামোর উপরে হাত দিয়ে রাষ্ট্রের স্তম্ভগুলো নষ্ট করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বাংলাদেশটাকে মানে একটা পায়ের উপরে ফেলে দেওয়ার মতন একটা কারো কোনো শক্তির উপরে সে চেষ্টা করেছেন। এবং তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি, ভারত সারা জীবন তা মনে রাখবে। কোনো দেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলেন কিনা? আপনি দেখছেন যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে শুধুমাত্র একটা টেলিফোন কলের উপরে ভিত্তি করে, যে একটা টেলিফোন কলে তার উইকনেসটা প্রুভ করেছে, অথবা একটা কান্ট্রির সাথে সে লেজিটিমেট না, অথবা যেটা হইতে পারতো সেরকম না, এরকম একটা কিছু কথা বলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন পাশের দেশকে আমি যা দিয়েছি তা কোনো দিন তারা সারা জীবন মনে রাখবে, এরকম কথা বলার পরে এই একটি কথার দায়েও তার শাস্তি হতে পারে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে। সব মিলিয়ে মনে করি তার বিচার হওয়া উচিত, এবং বিচার হলে তার ভালো মন্দ সব বেরিয়ে আসবে, এবং সেটা ভালো হওয়াটাই দরকার। এদেশে যত খুন হয়েছে তার, যত গুম হয়েছে তার, যে পরিমাণ সম্পদ দূর হয়েছে সেটারও বিচার হওয়া উচিত, যে পরিমাণ সম্পদ দেশ ছাড়া হয়েছে তারও বিচার হওয়া উচিত। এবং একই পদ্ধতিতে যে এই দেশের মানুষের যে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার যে খর্ব করা হয়েছে, সে সকল কিছুর বিচার হওয়া উচিত। বিচারটা শুধু খুনের বিচার এটা কিন্তু একটা আংশিক হবে। আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সমুন্নত করতে হলে সকল বিষয়ের দিকেই এটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা সকল কিছু সংমিশ্রিত একটা মিথস্ক্রিয়া, একটা ফলাফল। তা আমি মনে করি এই সকল বিষয়ে যদি আদালত কগনিজেন্সি নেয়, তা আমি মনে করি সেটা ভালো হবে। শুরু কিনা আমি জানি না, শেষ কিনা তাও আমি বলতে পারবো না, তবে আমি মনে করি বিচার হওয়া উচিত, এবং বিচার শুরু হয়েছে বা বিচার হচ্ছে। ডকুমেন্ট যা আছে এবং ডকুমেন্ট যেগুলো তৈরি করা হয়েছে, এবং একটা ডকুমেন্ট আমি দেখলাম, সেখানে নুরু তুমি ছিলে না, তো ওগুলো আমাদের যে অভিযাত্রা, গণতন্ত্রের অভিযাত্রা, সে অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে যে গুলি করা হচ্ছে সেই গুলিগুলা দেখানো হয়েছে। জানি হেলিকপ্টার যাচ্ছে, গুলি হচ্ছে, এরকম একটা দুর্ঘটনা এটা বাংলাদেশ ইতিহাসে এরকম প্রথম ঘটনা। মানে কী বলে, পাকিস্তানি হানাদার বাহিনী এরকম কাজ করেনি বাংলাদেশের মানুষের উপরে। তো শিশু মারা গেছে, কিশোর মারা গেছে, যুবক মারা গেছে, শ্রমিক মারা গেছে, কৃষক মারা গেছে, নানান জাতের নানান শ্রেণী পেশার মানুষ এখানে নিহত হয়েছে। কাজেই শুধু নিহতটা দিয়েই বিচার যে হবে তা নয়, গণতন্ত্র ধ্বংস করার একটা বিচার হওয়া উচিত, বিচার বিবেককে ধ্বংস করার বিচার হওয়া উচিত, গণতান্ত্রিক স্তম্ভগুলোকে শেষ করে দেওয়ার জন্য তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। নুরুল হক নূর, এটা শেখ হাসিনার বিচারের দাবি তো আপনার ব্যক্তিগতভাবে, জাতিগতভাবেই আছে, এবং আপনি তো উনি ক্ষমতায় থাকাকালীন থেকেই বলে আসছেন। এই যে
একটা রায় অন্তত পাওয়া গেল, যদিও আদালত অবমাননার। বাট না, এটা মনে করি যে বিচারিক প্রক্রিয়া কিংবা বিচারের দিকে আমরা যেই দাবিটা জুলের পর থেকে করে আসছিলাম তার কিছুটা অগ্রগতির দিকে যাচ্ছে, তার একটা সিমটম বোঝা যাচ্ছে। আর এটা ঠিক যে শেখ হাসিনার ক্ষমতায় থাকতেও কিন্তু যেমন আমরা প্রকাশ্যে বক্তব্য অনেকবার বলেছিলাম কিন্তু যে গুলিস্তানে মুজিব কোর্ট কেনার লোক পাবেন না, নেতারা ঠিকই পালিয়ে যাবে, কর্মীদেরকে কিন্তু দেশে থাকতে হবে। সুতরাং এমন কাজ করেন না প্রতিপক্ষের উপরে হামলা মামলা, ঘরবাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, যে যার জন্য পরবর্তীতে আপনাদের উপরে এটা এসে পড়তে হয়। তো সেই কথাটা যদি তারা শুনতো তাহলে আজকে তাদের দেশ থেকে বিতাড়িত হওয়া লাগতো না, কিংবা এই জুলাইও হতো না। শেখ হাসিনা সহ যে বিশেষ করে এই জুলাইয়ের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যারা জড়িত, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, এই রকমের যারা একেবারে মোস্ট ওয়ান্টেড কালপ্রিট, আমরা তাদের একটা দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছিলাম নির্বাচনের আগে। তো সেই ক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি যে বেশ কয়েকটি মামলা মোটামুটি প্রতিবেদন তারা চূড়ান্ত পর্যায়ে দেওয়ার একটা প্রক্রিয়ার জায়গা আছে, এবং প্রধান উপদেষ্টাও এটা প্রত্যাশা করেছেন যে দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকটি কেসকে বিচারের একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর প্রধানমন্ত্রী শুধুমাত্র এই একটা আদালত অবমাননার কারণে বিচার হবে সাবেক প্রধানমন্ত্রী, যেটা মনি ভাই বলেছেন, আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাগুলো বাদ দিলেও যে বাংলাদেশের মানুষকে 14 সালে একটা বিনা ভোটে নির্বাচন করে, 18 সালে আগের রাতে নির্বাচন করে এবং 24 সালে একটা ডামি নির্বাচন করে যারা বাংলাদেশের গণতন্ত্রকে কার্যত একটা কবর দিয়েছিল, এবং এই গণতন্ত্র না থাকার ফলেই কিন্তু এই গুম খুন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ের মতো ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ কিংবা তার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি যে আমলাতন্ত্র এই 3টা নির্বাচনে সহযোগিতা করেছে, যেই আমলাতন্ত্র তাকে এইরকম একটা ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, যেই ব্যবসায়ী, যেই আমরা গণমাধ্যম বলি, তাদেরকেও কিন্তু একটা বিচারের মুখোমুখি আনা প্রয়োজন। কারণ আপনি দেখেন এই গত 16 বছরে কয়টা গণমাধ্যম ছিল খুব বোল্ডলি মানুষের পক্ষে অবস্থান নিয়েছিল, বরঞ্চ কিছু কিছু গণমাধ্যম আমরা দেখেছি একেবারেই রাজনৈতিক এই ফ্যাসিবাদের মুখপাত্র হিসেবে কাজ করেছে। তো সামগ্রিকভাবে যারা জড়িত তাদের একটা বিচারের অগ্রগতি কিংবা বিচারের মুখোমুখি নির্বাচন আগে করা হোক, এইটা এই আন্দোলনের বিশেষ করে নেতৃত্ব দানকারী থেকে শুরু করে আমার মনে হয় এখন সব মানুষেরই যেটা দাবি, যেটা বিএনপির মতো বড় দল সহ সবারই কাছ থেকে আমরা এটা শুনে আসছি যে আমরা একটা বিচারের অগ্রগতি দেখতে চাই, এবং এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো যেভাবে তৈরি হলো এবং বিশেষ করে গত 16 বছরে যেভাবে বিভিন্ন আইন করে বিভিন্ন প্রতিষ্ঠানকে আসলে কার্যত ঠুটো জগন্নাথ মার্কা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে, সেইগুলো একটা পরিবর্তন দরকার। যেই কারণেই আমরা রাষ্ট্র সংস্কার একটা বড় দাবি উঠাচ্ছি, এবং বিশেষ করে শাসনতান্ত্রিক ব্যবস্থায় আপনার কাঠামোগত পরিবর্তনের জায়গা থেকে। তো এখানে জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা করছে আপনাদের সহ, আপনি নিজেও এই আলোচনায় বা প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছেন। কতখানি ঐকমত্য হতে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং শেষ পর্যন্ত ফলাফলটা কি দাঁড়াবে বলে মনে হচ্ছে? 15টি কমিশন করা হয়েছে, তার মধ্যে প্রকৃত অর্থে বলতে গেলে ধরেন পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন কিংবা জনপ্রশাসন সংস্কার কমিশন না, এই সমস্ত কমিশনগুলো নিয়ে খুব বেশি আলোচনা বা বিতর্ক নাই, ডিবেট নাই। মোটা দাগে আমরা দেখেছি যে সংবিধান এবং নির্বাচন সংস্কার এই দুটো কমিশনের কিছু প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং আমি লক্ষ্য করেছি যে শুরুর দিকে আলোচনাটা যেভাবে কিছুটা ঐক্যমতের জায়গায় ছিল, মনে হচ্ছে যে দিন দিন সেটা একটু বেশি মাত্রা অনেকের দিকে আপনি বোধহয় আমি দেখলাম একটা পত্রিকায় বলেছেন যে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না এইভাবে চলতে থাকলে। আমরা যেটা দেখলাম যে ধরেন একই ইস্যু যেটা সেটেল হওয়ার পথে আবার শেষ দিক থেকে দেখি সেটা একটা দিতে হয়ে পরে ঐক্যমত্য কমিশন সেটা পোস্টপন করে, পরের দিন আলোচনার জন্য রাখে। সো যখন একটা ইস্যুকে আপনি বাড়তে আসলে একটা সুযোগ করে দিচ্ছেন কিংবা লুজ করে দিচ্ছেন, তখন তো এটার আলোচনা আরো চতুর্দিকে ডালপালা মেলবে। যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ 10 বছর হবে নাকি 2 মেয়াদ হবে, এইটা নিয়ে আলাপ আলোচনা হয়ে শেষ পর্যন্ত একটা ঐক্যমত গেছে যে অন্তত 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এইখানে আবার বিএনপির পক্ষ থেকে এইটার সাথে দাবি ছিল যে আরও যে তাদের কয়েকটা দাবি, যেমন আপনার সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে আনুপাতিক হারে নির্বাচন হবে নাকি বিদ্যমান প্রক্রিয়া নির্বাচন হবে, সেখানে বিএনপির দাবি ছিল যে 50% আনুপাতিক আর 50% বিদ্যমান প্রক্রিয়ায়। তারপরে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে যে এটা কি বিদ্যমান প্রক্রিয়ায় নির্বাচন হবে নাকি এখন কমিশনের প্রস্তাবিত যে আমাদের একেবারে তৃণমূলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে 70,000 যে জনপ্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত হবে। এখানে বিএনপির
দাবিটা ছিল যে সংসদ যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানে প্রস্তাবিত কাঠামোতে নিম্নকক্ষে 400 সদস্য, উচ্চকক্ষে 100, এই 500 সদস্যদের ভোটে নির্বাচিত হবে। তো বিএনপির আবার ওই প্রধানমন্ত্রীর মেয়াদে একমত হওয়ার সাথে এই দুইটা বিষয় রিলেট, যে তারা বলছে এই দুটো বিষয় সহ তারা একটা আলোচনার মধ্যে দিয়ে পৌঁছতে চায়। এবং সবচেয়ে আরও একটা বড় অমীমাংসিত বিষয় ছিল যেটা জাতীয় সাংবিধানিক পরিষদ বা কাউন্সিল, যেটাকে এনসিসি বলা হয়েছিল, যে ক্ষমতা একটা ভারসাম্য আনয়নের ক্ষেত্রে, সেটাতে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ বেশ কয়েকটি দল একেবারেই একমত না। কমিশন সেটা আমলে নিয়ে তারা আবার একটা সংশোধিত প্রস্তাব নিয়ে আসলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ একটা কমিটি, যেই কমিটিতে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে 2 কক্ষের স্পিকার, রাষ্ট্রপতির মনোনীত একজন ব্যক্তি, আপনার প্রধান বিচারপতির মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি, এই 7 জনের সমন্বয়ে একটা কমিটি হবে। এই 7 জনের মধ্যে 5 জনের মতামত অন্তত কোরাম হবে এবং তাদের মতামতের ভিত্তিতে নিয়োগ হবে। সেইখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা 5 থেকে 7টি নিয়োগ এটাকে প্রস্তাব করেছিলাম। একটা ছিল নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসসি, আপনার মহাহিসাব নিরীক্ষক, তথ্য কমিশনার, মানবাধিকার কমিশন, এই রকমের 5 থেকে 7টি প্রস্তাব করেছিলাম। সেখানে বোধহয় বড় দল হিসেবে বিএনপি একমত হচ্ছে না, বা আরও কিছু দল এটার সাথে একমত হচ্ছে না। তো এই আলোচনা যেটা দেখলাম, যেটা বললাম, যে অনেকখানি আলোচনা একটা কনক্লুশন দিকে যাচ্ছিল, আবার সেটা একটা ডালপালা মেলছে। তো এই কারণে আমি বলেছিলাম যে এইভাবে যদি চলতে থাকে এবং কমিশন যদি এখন যেটা দাঁড়াচ্ছে যে এটা তো শেষ করতে হবে, এবং ওই ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনও আমি যতদূর বুঝি যে জুলাইয়ের পরে আর খুব একটা কার্যকর থাকবে না। তো আপনি কি মনে করেন যে জুলাইয়ের মাঝামাঝি সময়ে, যেমনটা কমিশনের ভাইস চেয়ারম্যান বলছেন, যে আমরা বলেছিলাম যে এই সংস্কারের বিষয়বস্তু আলোকে যে একটা জুলাই জাতীয় সনদ যে আপনার ঘোষণা হবে, কিংবা জুলাই ঘোষণাপত্র, সেটা এই জুলাইয়ের মধ্যে দিলে ভালো হয়, এবং কমিশনও সেই বিষয়ে আশাবাদী ছিল। এই কারণে আমরা কিন্তু কমিশনকে বলেছি, ধরেন এই প্রোগ্রামটা আপনি হোস্ট করতেছেন, আমরা সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন মতপথের মানুষ বলি, তারপরে খুব সাংঘর্ষিক হলে আপনি একটা ব্যালেন্স কথা বলেন। তো আমরা কমিশনকে বলছিলাম যে অন্তত সবার মতামত শুনে আপনাদেরকে একটা সিদ্ধান্তর জায়গায় পৌঁছাতে হবে, রেফারির জায়গায়, যে আপনি কতটুকু আলাপ আলোচনা এবং মতামতকে আপনি ঐক্যমত ধরে আপনার একটা সংস্কারের দিকে আগাবেন। এন্ড কমিশন যদি সব ছেড়ে দেয় ওপেন হাউসে, তাহলে তো এটা এখানে আপনার প্রায় 50টা দল, বিভিন্ন ব্যক্তি, কখনো আশাবাদী বলে মনে হচ্ছে না আমার কাছে অন্তত। যদি এখানে আমি আপনার এই তৃতীয় মাত্রা সহ কমপক্ষে 20 থেকে 25টা টক শোতে আমি এই কথা বলার চেষ্টা করেছি। পৃথিবীর প্রতিটি মানুষই জন্মগ্রহণ করেছে তার নিজস্ব একটা অভিমত নিয়ে। আমি কখনো কখনো আপনার মতের সাথে একমত হতে পারি, যখন আমি দেখব আপনার বক্তব্য এবং আপনার মানে সিদ্ধান্ত বেটার আমার সিদ্ধান্তের চেয়ে, তখন আমি একমত হব। আপনিও এরকম একমত হবেন। আমরা একটা জ্ঞানী মানুষকে শ্রদ্ধা করবো এইসব কারণে। তো আমি সংস্কার কমিশনের ব্যাপারে প্রথম থেকেই যে আমি বলে আসছি এরকম একটা কথা, যে ধরুন প্রথম বক্তব্য হলো, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছি বাংলাদেশে, বিএনপি সরকার, আমাদের ম্যাডামের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি। শেখ হাসিনা সেটা বাতিল করে দিলেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের চেয়ে বড় সংস্কার নেই আমি মনে করি, আমার ধারণা, হতে পারে আরও বড় সংস্কার আছে। তো সেখানে শেখ হাসিনা সে কলমের খোঁচায় বাতিল করে দিলেন। তো এইরকমও সংস্কার আমরা করলাম কাগজে পত্রে সংস্কার করার পরে আরেকজন এসে বাতিল করে দিল। তো সেই সংস্কারের ভ্যালুর কি? আমরা বলছি যে অনেকগুলো সংস্কার আপনি না এনে আপনারা এমন কিছু করেন যে সংস্কারে আমরা, এই সংস্কার প্রক্রিয়াটা আমার নিজস্ব মতামত আমি আগে ব্যক্ত করেছি, দলীয় মতামত নয়, আমি নিজস্বভাবে বলেছি যে সংস্কার প্রক্রিয়াটা এটা আমাদের অনেক কিছু ঝুলিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া, যে সময়টাকে ক্ষেপণ করা, অ্যাট দ্য সেম টাইম যে ধরেন যে প্রক্রিয়ায় আমরা আগাচ্ছি সেই প্রক্রিয়াকে নষ্ট করা, একই পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যে পর্যায়ে আগাইছি বা আমরা নির্বাচনের কথা বলি সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এই সব মিলিয়ে। কারণ অনেকগুলো ফ্যাক্টর সামনে আসে, আপনি খেয়াল করেছেন কিনা আপনি জানেন না, অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন স্থানীয় সরকার নির্বাচন, একটা দেশের সরকার পরিবর্তন হবে, আমরা সরকার পরিবর্তন করেছি, আর একটা সরকার চাই, সরকার এসে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার। সেইখানে আমাদের কিছু কিছু দল বা কিছু কিছু পার্টি বলছে স্থানীয় সরকার নির্বাচন আগেও, আবার সেটা ধামাচাপ হয়েছে। আবার এরপর আসলো আপনার পিআর সিস্টেমে নির্বাচন, মানে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই যে আনুপাতিক হারে নির্বাচন, সেটা এক সময় একেবারে বেশ আসছিল, আবার স্থগিত হয়েছে, আবার এখন ইদানিং আলোচনা আছে। অর্থাৎ আমি সব কথার শেষে আমি আপনার কথা মানব না,
সব কথার শেষে আপনি আমার কথা মানবেন না, এরকম মানসিকতার মানুষ তো এই দেশে বসবাস করে। আমি একটা কথা আমার এখানে পরিষ্কার করে বলতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, অগাস্টের আগে মানে জুলাই আন্দোলনটা হয়েছে আমরা একটা ফ্যাসিস্টের হাত থেকে বাঁচার জন্য। একদিকে ফ্যাসিস্ট আর একদিকে বাংলাদেশ। তো বাংলাদেশ তখন আমরা একটি পয়েন্টে আমরা ঐক্যমত হয়েছি যে আমরা ফ্যাসিস্টের হাত থেকে বাঁচি প্রথমত। তো এইরকমের আমাদের কোনো একটা জায়গায় একটা বা দুইটা পয়েন্টে আমাদের ঐক্যমত হইতে হবে, সকলেরই হওয়া উচিত, দেশকে বাঁচাবার জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য এবং আমাদের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এইখানে ঐক্যমত না হইলে আমরা কিন্তু একটা কথা পরিষ্কার, কিন্তু গণতন্ত্র ঐক্যমত কিন্তু একসাথে যায় না, যেতে পারে না। কারণ গণতন্ত্র আপনি একটা দল, আপনি একটা দল, আমি একটা দল, আলাদা দল থাকবে, এটা স্বাভাবিক। এটি তো গণতান্ত্রিক প্রক্রিয়া, বিউটি অফ ডেমোক্রেসি। আমি সব ব্যাপারে আপনার সাথে ঐক্যমত হবো, আপনি সব ব্যাপারে আমার সাথে হবেন, এটা তো হয় না। কিছু কিছু পয়েন্ট আমরা ঐক্যমত হবো। যেমন ধরুন একবার বলেছিল, একটা জোক বলি এরকমের, যে বাচ্চা জিজ্ঞেস করছে, আম্মা তুমি কি আব্বার সাথে কখনো একমত হও না? নিশ্চয়ই হয়েছি। কখন? যখন ঘর আগুন লেগে পুড়ে যায় তখন আমরা দুজনে একসাথে পাকঘরের দরজা দিয়ে বের হয়েছি। তো এটা ঐক্যমত। কাজেই আমি দেশের স্বার্থে এত বড় একটা ফ্যাসিস্ট উৎখাতের পরে আমরা কি দেশটাকে ঠিক রাখতে চাই কিনা সিদ্ধান্ত নিতে হবে আমাদের দল হিসেবে। আমরা এই দেশটাকে ভালো করতে চাই কিনা, আমরা এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রস্ফুটিত হতে দিতে চাই কিনা, আমরা মানবাধিকারকে সমুন্নত করতে চাই কিনা, আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই কিনা, আমরা সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে প্রোটেকশন দিতে চাই কিনা। যদি চাই, এই দেশকে যদি সত্যি ভালোবাসি, তাহলে আমাদের একটা মিনিমাম জায়গায় সিদ্ধান্ত আসতে হবে যে আমরা ঐক্যমত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজে হাত দিতে হবে সকলকে। আর সবাই দল আছে, এটা বিউটি অফ গণতন্ত্র। আপনি আপনার দল করবেন, আমি আমার দল করবো, কিন্তু ঐক্যমত হবো যখন আমার ঘর পড়বে, তখন আমরা সবাই এক হবো, আমার ঘর পড়তে দেবো না। যেমন হাসিনাকে আমরা চাই, হাসিনা সরে গেছে। আজকের বিচারের প্রক্রিয়ায় জাতি কিন্তু ওইভাবে ঐক্যমত হয়ে রয়েছে, এইখানে কিন্তু কোনো দ্বিমত নেই। নুরুল হক নূর, বিচার চাই আমরা, সংস্কারও চাই আমরা, আবার নির্বাচন আমাদের দরকার। নির্বাচনটা কবে হবে বলে মনে হচ্ছে? অবশ্যই নির্বাচন আমাদের একটা প্রাইম কনসার্ন, কারণ এই ভোটের অধিকার না থাকার ফলে, গণতন্ত্র না থাকার ফলেই তো গত 16 বছরের এই ক্রাইসিস থেকে, সংকট থেকে শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদী ব্যবস্থার দিকে আমরা আসলাম। এবং ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো ফ্যাসিস্ট শাসক কিংবা সরকার তৈরি না হয়, সেই জন্য আমরা যে কাঠামোগত সংস্কারের কথা বলছি, আমার মতে সেই সংস্কারটার পরেই নির্বাচনটা হওয়া দরকার। পুরো বিচার প্রক্রিয়া আপনার চাইলেই আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে কিংবা একটা নির্দিষ্ট সময়ের অধীনে শেষ করা সম্ভব হবে না, যে আমরা 2 বছরের মধ্যে বিচার চাই কিংবা 1 বছরের মধ্যে বিচার চাই। তবে আমরা যেটা মনে করি যে অন্তত বিশেষ করে আমরা যেটা বলছি যে এই জুলাই গণহত্যা, এই মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি গত 16 বছর যারা বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করেছে, তার একটা বিচার হওয়া দরকার। এবং ওই যে আমলাতন্ত্র এই স্বৈরাচার হতে সহযোগিতা করেছে, তাদেরও বিচার হওয়া দরকার। কিন্তু আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা মনে করছি যে শেখ হাসিনা সহ এই জুলাই গণ অভ্যুত্থানের, আসলে এই জুলাই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের মাস্টার মাইন্ডদের বা মূল আসামিদের একটা দৃশ্যমান বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি যদি হয়, সেই ক্ষেত্রে নির্বাচনের দিকে সরকার গেলে তখন মানুষ এটাকে ইতিবাচকভাবে নেবে। কিন্তু আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, যেমন ভাই বা আমরা যেটা বলছি যে আজকে সংস্কারের প্রশ্নে কেউ কেউ বলছে যে গণভোট দিয়ে এটাকে গণভিত্তি দেওয়া কিংবা নির্বাচনের আগে আপনার গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কারটাকে গৃহীত করা। এখন কেন রাজনৈতিক দল বা আমাদের সকলের আস্থাটা তৈরি হচ্ছে না যে সামনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা এই ঐক্যমতের বিষয়গুলো আমলে নিয়ে তারা সেটা সংসদে পাশ করবে? কারণ আমাদের সামনে উদাহরণ আছে যে 90-এ আপনার বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বামদের নেতৃত্বে 5 দল, এই 3 জোটের একটা রূপরেখা ছিল। 3 জোটের রূপরেখা কিন্তু কোনো দলই মানে নাই। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর যে কালচার, যখন যে ক্ষমতায় যায় পুরো রাষ্ট্রযন্ত্রকে তার মতো করেই কিন্তু পরিচালিত করার চেষ্টা করে, অন্যদের আসলে মতামতের তোয়াক্কাও করে না। যেমন ধরেন যেই আপনার গুম খুনের জন্য র্যাবকে আমরা দায়ী করি, বা যাকে ডেথ স্কোয়াড হিসেবে আল জাজিরা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকে দেখেছে, সেই র্যাব গঠন হয়েছিল কিন্তু বিএনপির সময়। আবার তখন বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তারা তখন বারবার কোশ্চেন করেছিল, প্রশ্ন তুলেছিল যে এটা বিরোধী মতকে দমন করার জন্য র্যাবকে গঠন করা হয়েছে। কিন্তু দেখা গেল যে বিএনপি এসে আবার সেই র্যাবের দ্বারা ভুক্তভোগী হলো। তো আমাদের দেশের আরও সবচেয়ে একটা পুরানো
আপনার আইন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, যে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন। এই আইনটা তো ৭৪ থেকে বাংলাদেশের আজকে 2025 সাল 51 বছর ধরে সব সরকার ব্যবহার, এবং বিএনপি আওয়ামী লীগ অনেক নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল যে ক্ষমতা কেউ বাতিল অঙ্গীকার করতে রাখেনি। করেনি। এমনকি শুধু এই আইনটা না, রাজনৈতিক দলগুলো তার ইশতেহারের অনেক কিছুই রাখে না, ক্ষমতায় যাওয়ার জন্য ভালো ভালো কথা প্রস্তাবনা লিখে দেয়, ক্ষমতায় গিয়ে ভুলে যায়। যেই কারণে আমরা বলছি যে এই সংস্কারের একটা বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার একটা দৃশ্যমান অগ্রগতির পরেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। তবে আনলিমিটেড সময় পর্যন্ত যদি নির্বাচনের বিষয়ে অনিশ্চিত থাকে, সেই ক্ষেত্রে আবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, ভাবমূর্তি কিংবা দেশের অর্থনৈতিক আপনার গতি প্রকৃতি, সেটা একটা বাধাগ্রস্ত হবে। কাজে আমরা সেই জায়গা থেকে চাই যে নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ সরকারের থাকুক, যেটা সরকার ইতিমধ্যেই সেই জায়গা থেকে আপনার শুরুর দিকে তারা ডিসেম্বর থেকে জুন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনে একটি নির্বাচন করার একটা সম্ভাব্য তারিখ তারা দিয়েছিল। আমরা রাজনৈতিক দলগুলো বলেছিলাম যে এটা একটা আনসার্টেন টাইম, একটা অনিশ্চিত সময়, এর মধ্যে আপনি অন্তত একটা মাস স্পেসিফাই করেন। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা আপনার 2025 সালের এপ্রিলকে নির্বাচনের সম্ভাব্য মাস হিসেবে আমরা দেখলাম যে ঘোষণা করেছেন। আবার লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলাপ আলোচনা করে সেখানে বলেছেন তিনি বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায়, তাহলে বিএনপির যে একটা জোরালো দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেক্ষেত্রে সরকার হয়তো ফেব্রুয়ারির দিকে নির্বাচনের কথা চিন্তা করতে পারে। এখন আমাদের সামনে একটা দৃশ্যমান সময়সূচি বা সম্ভাব্য মাস আছে, মনে হচ্ছে যে হয়তো এই সময়ের মধ্যেই নির্বাচনটা হতে পারে। কোনটা দৃশ্যমান? এখন ফেব্রুয়ারিতে হতে পারে অথবা আপনার এপ্রিলে হতে পারে, দুটো ডেট তো সরকার প্রধানই দিয়েছিল। যদি সরকার প্রধানের ডেট ছিল এপ্রিল, বিএনপির দাবির প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে মিটিংয়ে বলেছে বিচার এবং সংস্কারকে এগিয়ে আনা গেলে তাহলে পর্যাপ্ত পরিমাণ হলে হতে পারে ফেব্রুয়ারি এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে। এবং প্রধান নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেখানেও তিনি বলেছেন যে সময় ফেব্রুয়ারি এপ্রিল দুটোই বলেছেন যে তাদের প্রস্তুতি ফেব্রুয়ারি এপ্রিলকে ঘিরেই। কিন্তু আমার একটা প্রশ্ন যে নির্বাচন, মিস্টার নুরুল ইসলাম মনি আপনি আরও ভালো করে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, যে নির্বাচন কমিশন তো যে কোনো সময় নির্বাচন করবার জন্য প্রস্তুত থাকবার কথা, আমি যতটুকু বুঝি, কারণ সারা বছরই তাদের কাজ করতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিএনপিকে যতটা আমরা উৎসাহী দেখেছি যে তারা তো ধরেই নিয়েছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, যদিও কোথাও এটা বলা হয়নি, কিন্তু প্রধান নির্বাচন কমিশনের কথায় বা সরকারের তৎপরতায় কোথাও কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে আসলে ইলেকশনটা হতে পারে? আমার কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে নির্বাচনের বর্তমান পদ্ধতি নিয়েই তো আমরা ঐক্যমতে পৌঁছতে পারিনি, যেটা একটা মেজর একটা আপনার বিষয়। যে আমরা বলছি যে যেটা ভাই বলেছেন যে এখন বেশিরভাগ রাজনৈতিক দল দাবি তুলছে যে আগামী নির্বাচন আনুপাতিক হারে হবে, সেখানে কেউ কেউ পুরো নির্বাচন আনুপাতিক হারে করার জন্য রিজিড। আবার আমরা যেটা বলেছি যে অন্তত পক্ষে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে অন্তত আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ধরেন আমাদের দলের জায়গা থেকে এগুলো আপনারা চাইছেন এই নির্বাচনের আগে, সামনে নির্বাচন, তার মানে তো এগুলো তো সাংবিধানিক অনেক পরিবর্তনের ইস্যুজ আছে, অনেক ইস্যুজ আছে। তাহলে সংবিধান কিভাবে পরিবর্তন হবে? পার্লামেন্ট নাকি মানে গণভোট বা ওই গণপরিষদ? হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন সেই আলোচনার সমাধান করতে হবে। এই জন্য আমি বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা এই কারণেই সম্ভব না, এই নির্বাচনের প্রক্রিয়াটা নিয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি এবং এই বিষয়ে তো একটা সিদ্ধান্ত লাগবে। সিদ্ধান্তের পরে নির্বাচন কমিশনকে তো আবার কিছু আইন, তাদের আরপিও বিধিবিধান ঢেলে সাজাতে হবে এবং বিশেষ করে নির্বাচনের যারা কর্মকর্তা দায়িত্ব পালন করেন, যেমন জেলা পর্যায়ের ডিসি, এইখানেও আমরা একটা রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই সিস্টেমেরও আমরা একটা পরিবর্তন আনার কিন্তু দাবি তুলছি, যে নির্বাচন কমিশনে একটা স্বতন্ত্র ক্যাডার সিস্টেম চালু করা এবং পুরো নির্বাচনী কর্মকর্তাদের দিয়ে ওসি, ইউনো কিংবা ডিসি, এসপিদের হস্তক্ষেপ কিংবা প্রভাব এখানে কমানো। তো এইগুলো সুরাহা না হলে কিন্তু নির্বাচন। মিস্টার নুরুল ইসলাম মনি, দীর্ঘদিন ধরে কয়েক মাস ধরে যেখানে বিএনপি এবং তার অ্যালাইজরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছিল, সেখানে হঠাৎ করেই বিএনপি প্রস্তাব দিয়ে ফেব্রুয়ারি মাসে চলে গেল এবং আপনাদেরই অ্যালাইর কথা শুনে মনে হচ্ছে যে তিনি মনে করছেন না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বা হতে পারে, ইফস বাট অনেক কিছু আছে। এবং এর আগেও আমি আরেকজন বিএনপির মিত্র রাজনৈতিক দলের নেতার সঙ্গে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে বিএনপি যে ডিসেম্বরে থেকে ফেব্রুয়ারিতে গেল, এটা তো আমাদের কারোর সঙ্গে কনসাল্টও করেনি, আলোচনাও করেনি। সো সেটা তারা কীভাবে গেল, এটাও একটা প্রশ্ন তুলেছেন। এবং বিএনপিকে যেভাবে আমরা উৎসাহী দেখছি
যে ফেব্রুয়ারিতে বোধহয় নির্বাচন বিরাট বিজয় অর্জন করে ফেলেছে বিএনপি, কিন্তু আসলে কি লক্ষণ কোনো কিছু প্রমাণিত হয়েছে 13 জুনের পরে যে নির্বাচনটা? লক্ষণের দিকটা আলোচনা করার আগে আমি আপনাকে বলতে চাই, আমাদের দুর্ভাগ্য তৃতীয় বিশ্বের মানুষগুলো, সেটা হলো একটা এক্সপেরিমেন্ট করে, ট্রায়াল করে, এরর হয়, আবার সংশোধন করে, তারপর সেটা আবার সব মুছে ফেলবে। যে ছোটোবেলায় বাচ্চারা খেলে না, যে এই ভাগ আমার, এই ভাগ তোমার, না ঠিক আছে তোমার সাথে খেলবো না। তৃতীয় বিশ্বে এটা সব কিছুতে হয়, যেমন এডুকেশন সিস্টেম নিয়ে হয়, ইকোনমিক সিস্টেম নিয়ে হয়, সব বিষয়ে। আমাদের ডেমোক্রেসি, ধরুন আমরা যদি ডেমোক্রেসি বিশ্বাস করি, বা আমরা ডেমোক্রেসি তো নিজেরা প্রডিউস করি না, বা আমরা নিজেরা ইনভেন্ট করি না, ডিসকভারি নাই আমাদের। আমরা নিয়েছি কার কাছ থেকে? ধার নিয়েছি। কার কাছ থেকে? ব্রিটেনের কাছ থেকে নিয়েছি, আমরা আমেরিকার কাছ থেকে নিয়েছি, বা আমরা যারা প্র্যাকটিস করে তাদের কাছ থেকে নিয়েছি। ব্রিটেনে তো এই আনুপাতিক হারে নির্বাচন নাই, ধরেন কথা, আমেরিকায় নাই, ইভেন ভারতে, পাশের বাড়ি ভারত, সেখানেও নাই। তো কোথাও আনুপাতিক হারে নির্বাচন নেই। আবার আনুপাতিক হারে নির্বাচন হলে, যেমন নেপালে যতটুকু আমি জানি, সেটা হলে 8 বছরে 9 বার সরকার পরিবর্তন হয়েছে, এটা একটা দিক। 2 নম্বর হলো এক সরকার আনস্টেবল হয়, আনস্টেবল, এটা স্টেবল হয় না। 3 নম্বর হলো আমরা যে ফ্যাসিস্টকে সরালাম অনেক পরিশ্রম করে, ধরুন 300 সিট, আমি যে একটা ফেলে ঝেলেও যদি ধরি 15% ভোট আছে এখন আমেরিকার, ধরেন, বা 20% ভোট আছে, তা ঘরে বসে নির্বাচন না করে তারা 30-60টা সিটের মালিক হয় 300 সিটের মধ্যে। তো আমরা এই সিট দেওয়ার চেষ্টা প্রক্রিয়া করছি কেন? এটা গণতন্ত্রের খারাপ দিকও আছে অনেক দিন, কারণ 10 জন লোক দাঁড়ালো, 1 লক্ষ ভোট থাকলো, আমি সে বিষয়ে যেতে চাই না। তো সেক্ষেত্রে হলো এটা একটা দিক। আর 2 নম্বর দিক হলো যে আমরা যেসব জায়গায় এস্টাবলিশড বা এই কার্যক্রম আছে, সেই সব জায়গা থেকে আমরা যদি ডেমোক্রেসির বিষয়টাকে পাঠ নেই, তা সেইখানে আমরা যা বিশ্বাস করি সেটাই বাস্তবায়ন করা বিগত দিনে যা হয়ে আসছে। যেমন শাহাবুদ্দিন সাহেব, যা বিচারপতি, তিনি আসলেন, 3 জোটের রূপরেখা ছিল যে আমাদের 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, আবার ওনাকে আমরা শপথে ফিরিয়ে দেবো। এই হলো মূল কথা। আমরা 90 দিনের মধ্যে নির্বাচন হলো, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মানে ভালো নির্বাচন, সেটাকে আমরা বলি 91 সালের নির্বাচন। তো সেটা হতে পারছে 3 মাসে। আমরা কেন 6 মাসে 9 মাসে নির্বাচন করতে পারবো না? 1 বছর প্রায় হতে চললো, আরও 6 মাসে 1 বছরে আমরা নির্বাচন করতে পারবো না? আমরা কি এতই বিপদে পড়ে আছি যে আমরা নির্বাচন করতে পারবো না? নির্বাচন না হলে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত ক্ষতি হতে পারে, আমাদের কিন্তু ইন্ডেক্স সব নোজ ডাউন করেছে। যেমন আমাদের এখন ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টই হলো 3% আমাদের গ্রোথ। তো 3% গ্রোথের নিচে নেমে গেলে দুর্ভিক্ষ শুরু হবে এই দেশে। এই দুর্ভিক্ষ শুরু হলে আমাদের, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি বলতে চাই, এই গভর্নমেন্টের রিপ্রেজেন্টেশন তো নাই। গভর্নমেন্ট একটা ইন্টিম গভর্নমেন্ট আছে। যেমন আমার বরগুনায় ডেঙ্গু হচ্ছে, এই গভর্নমেন্টে আমি বলার কোনো রাস্তা নেই, কেউ জানেও না, গভর্নমেন্টে জানারও কোনো রাস্তা নেই, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা। তো সেক্ষেত্রে ধরেন এই গভর্নমেন্ট বসলো, এখন ইকোনমি যদি নোজ ডাউন করে, আপনার ইন্ডেক্সে যেসব ইন্ডেক্স মূলত বাইরের ওয়ার্ল্ড দেখে বা আমরা দেখি যার ইন্ডেক্স, তার অলমোস্ট সব নোজ ডাউন করেছে, অলমোস্ট সব। সেক্ষেত্রে বিদেশিরা আর কিছুদিন গেলে একটা নির্বাচিত গভর্নমেন্টের সাথেই প্রোগ্রাম করা ছাড়া প্রোগ্রাম করতে চাইবে না। এবং এই গভর্নমেন্টও চেষ্টা করে না যে তা নয়, চেষ্টা করছে, কিন্তু অনেকেই সেই প্রোগ্রামে হাত দেয় না বা দিতে চাচ্ছে না। কারণ এই গভর্নমেন্ট, ধরা যাক এই গভর্নমেন্ট 3 মাস থাকলো, 6 মাস থাকলো, 1 বছর থাকলো, নোবডি নোজ। 5 বছর থাকলো, 20 বছর থাকলো, 100 বছর থাকলো, আমি জানি না। তা আমি জানি না, আমি হোয়াই আই উইল মানে স্টেপ ইন দ্য আনসার্টিনিটি, আমি এটা করবো না। তো এইরকম বিদেশি ইনভেস্টমেন্ট নাই, আপনার মেজর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যদি না থাকে, তাহলে আমাদের দেশে যে বিশাল জনগোষ্ঠী বেকার এবং বিশাল জনগোষ্ঠী যে কর্মহীন আছে, শিক্ষিত এবং অশিক্ষিত, এটা তো আমরা চরম বিপদের দিকে পড়বো। 1, 2 নম্বর হলো আন্তর্জাতিক ক্ষেত্রে, ধরেন কি বলে, মানে ফরেন রিলেশনের ক্ষেত্রে সবসময় মানুষ তার নিজস্ব লাভটা দেখে, সব দেশই তার নিজস্ব লাভ দেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। তা সেই ক্ষেত্রে এই গভর্নমেন্টের লাভ লোকসানের কোশ্চেনে যখনই আসে, তখন কেউ আসে, তখন তার অঙ্কটা সে মতন করে দেখে যে এই ইন্টিমি গভর্নমেন্টে কী আছে, আমি তার কাছ থেকে কী বেনিফিট নিতে পারি। কিন্তু অ্যাজ এ হোল, অ্যাজ এ কান্ট্রি বা একটা কান্ট্রির কাছ থেকে যে বেনিফিট নেওয়া দরকার বা নিতে পারি, অথবা যে উপকৃত হতে পারি, উপকৃত হতে পারতাম, সেরকম হয় না। ফলে যেমন ফরেন পলিসিতে আমরা যেমন মার খাবো, ইকোনমিতে আমরা চার চেয়েও বেশি মার খাবো, এক্সপোর্টে আরও অনেক বেশি মার খাবো। শেয়ার মার্কেট ধরেন ফল করতেছে, এভরিডে ফল করতেছে। তো আমরা যদি ইকোনমি ফল করে যায়, তাহলে আমরা যত বক্তৃতা দিই না কেন, কোনো বক্তৃতা কাজে আসবে না। দেশের মানুষ যদি না খেয়ে থাকে, মানুষ যদি বিপদে পড়ে, তখন কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে আমি মনে করি নির্বাচনের
কোশ্চেনে গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব নির্বাচন করা উচিত বলে আমি মনে করি। এবং অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আমাদের সাথে আলোচনা না করেই এই কথা। এখন আপনার সাথে আমি আলোচনায় বসছি, কী কথা আলোচনা হইতে পারে তা তো আমি জানি না। আমি না জানার আমি কিন্তু এখানে বসছি, কিন্তু আমার কোনো প্রিপারেশন নাই এরকমের যে আমার এই সাবজেক্টে আপনি আলোচনা করবেন, আমি এই ব্যাপারে কথা বলব। আমি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বললে আমি রিপ্লাই দেবো। এক্স্যাক্টলি দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ওভার দেয়ার ইন ইংল্যান্ড। সেটা হলো তারিক সাহেব এবং চিফ অফ মানে আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন, বসার পরে খুবই সঙ্গত কারণে আমাদের দলের নেতা এবং বৃহত্তর পার্টি বলতে মানে হয়তো বলছেন যে এরকম হলেও হতে পারে, উনি হতে পারে। তারা মোটামুটি একটা জয়েন্ট কমিউনিকে করেছে, একটা ঐক্যমতে এসছে যে এরকম যদি হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। আচ্ছা, ওকে ফাইন। কেন? তার একটা যৌক্তিক কারণ আছে, অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন এপ্রিল মাসে, এই যে এপ্রিল মাসে এখন বৈশাখ মাস, চরম গরমের সময় বৃষ্টি হইতেছে। আপনি ধরুন এই এপ্রিল মাসে যদি নির্বাচনটা আমি করতাম, কি আপনি করতে পারতেন? ফেব্রুয়ারি মাসে আমরা কেন বলছি, ধরুন এপ্রিল মাসে এখন এই ধরনের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এসএসসি পরীক্ষা থাকে তার। আবার ছাত্রদের যদি পড়াশোনা শুরু করেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে পড়াশোনা হয় না, শুরু হয় একেবারে ফেব্রুয়ারি শেষে, মার্চে শুরু হলো, আপনি এপ্রিল মাসে আবার নির্বাচন দেবেন। সেটা তো আবার আমরা রমজান মাস থাকলো, রমজান মাসে যদি আপনি যদি নির্বাচনের মানে প্রচার করতে থাকে, তাই সমগ্র রমজান নির্বাচন প্রচার করে আপনি এপ্রিল মাসে নির্বাচন করবেন, সব মিলিয়ে একটা পরিস্থিতি হয়। আবার জুন জুলাইতে গেলে আবার কিন্তু ওই জয়েন্ট স্টেটমেন্ট যেটা বলছে যে হতে পারে, মানে আপনারা তো চাইছিলেন ডিসেম্বরে মধ্যেই করতে হবে, এখন আমি বলছি আগেও হতে পারে, কিন্তু ডিসেম্বর না হয়ে আপনারা যখন বলছেন ফেব্রুয়ারিতে হতে পারে, তো ফেব্রুয়ারিতে না হলেও তো অসুবিধা নেই, পরেও হতে পারে। এটা মানে আমি যদি কথাটা হলো বোঝার চেষ্টা করি, মানে এটা মেবি, এটা অনেক কিছু, মেবি তো অনেক কিছু। মানে বিএনপি প্রস্তুত ফেব্রুয়ারিতে না হলে পরে হলেও কোনো অসুবিধা নেই। আমরা সে কথা বলি না, আমরা বলি নির্বাচনটা আরো আগে হোক, এটা আমরা আমাদের ডিজায়ার। আমরা তো জুন মাসে নির্বাচন হোক, সেটা এই জন্য লাস্ট জুন। কিন্তু এখন তো আপনারা বলছেন যে সরকার যা করছে সব ভালো করছে। আমরা বলছি যে জানুয়ারি ডিসেম্বর মাসে নির্বাচন হোক, এবং ডিসেম্বর ইজ দ্য বেস্ট টাইম। বিগত ইতিহাস আমাদের বলে সবসময় ডিসেম্বরই আমরা করি। আমরা বাজেট কেন জুন মাসে দিই? আমরা বাজেট দিই সকল কিছু বিবেচনা করে, আমাদের ক্লাইমেট বিবেচনা করে, আমাদের প্রাকৃতিক বিবেচনা করে, আমাদের ইকোনমি অবস্থা বিবেচনা করে, সব বিবেচনা করে আমরা জুন মাসে বাজেট দিই। আমরা সরাই নিই, এখনও সরাই নিই। আবার আমাদের দেশে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসের মধ্যে সাধারণত এ যাবৎকালীন নির্বাচনগুলো হয়ে আসছে। এই সকল বিবেচনায় আমরা মনে করি যে ডিসেম্বর থেকে, আমরা তো দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন হোক, আমরা তো এখনও প্রত্যাশা করি ডিসেম্বরে নির্বাচন হতে পারে। ইয়েস, হইতেই পারে। আর ইলেকশন কমিশন প্রস্তুতি না, ইলেকশন কমিশন তো প্রস্তুত থাকেই। 3 মাসে ইলেকশন কমিশনের সাধারণত শিডিউল ডিক্লেয়ার করার আগেই সিদ্ধান্ত হয় যে আমরা এমন সময় শিডিউল ডিক্লেয়ার করবো, ওই সময় নির্বাচন হবে। তো নির্বাচনের একটা প্রস্তুতি থাকে। 3 মাসে নির্বাচন করা সম্ভব এদেশে, এটা বিগত দিনে প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত আছে। সুতরাং আমি মনে করি যে নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় তত দেশের জন্য মঙ্গল। নূর একটা কারেক্টলি বলেছে যে ভৌগোলিক অবস্থান, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, দেশি বিদেশি অবস্থা সব মিলিয়ে যে নির্বাচনটা আমরা চাই, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক এবং দেশে সেটা কার্যকর না হলে আমরা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বিপদের মুখোমুখি হতে পারি। নির্বাচন দ্রুত হোক সেটা আমরাও বলেছি, কিন্তু নির্বাচনের আগের যে কাজগুলো করা, ওই কাজও অনেকখানি আগায় নিতে হবে। যেমন ধরেন এখানে নির্বাচনে যেই দল ক্ষমতায় আসে, আমি মনে করি সেই দল বৈশ্বিক অনেক চাপ মুক্ত থাকার জন্য হলেও অন্তত জুলাইয়ের ঘটনার একটা বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এগিয়ে নেওয়াটা তার জন্য ভালো হবে। আমাদের গত 16 বছরের অর্থনৈতিক পরিস্থিতি এটা ঠিক যেভাবে লুটপাট করে এবং যেভাবে একটা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে, সেখানে এটা স্বীকার করতে হবে যে এই সরকার ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে কিছুটা হলেও একটা শৃঙ্খলা আনতেছে। এবং বিশেষ করে আমাদের বিদেশে যে অর্থ পাচার হয়েছে আমাদের দেশের টাকা, সেটি ফিরিয়ে আনার জন্য আমার জানা মতে যে সরকার কাজ করছে, তার পরিচিত নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্নভাবে। সেক্ষেত্রে এই সরকারকে, তাদের কিছু ইফিসিয়েন্সি আছে, অনেকগুলো ইনএফিসিয়েন্সি থাকা সত্ত্বেও সেটাকে যদিও পজিটিভ অর্থে আমরা এই সময়টা ব্যবহার করতে পারি। এবং বিশেষ করে আমাদের দেশের, আমরা যেটা বলি যে ভাইও যেটা বলেছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নানানমুখী মেরুকরণ উন্নয়ন অগ্রগতি কিংবা দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে একটা বড় বাধা। সেই ক্ষেত্রে এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটা ধরে রেখে যদি আমরা আমাদের দেশের যে দীর্ঘদিনের যে একটা রাজনৈতিক, আমি মনে করি যে অনেক ক্ষেত্রে এটা একটা সহিংস রাজনীতির অপসংস্কৃতি, এটার যদি একটা পরিবর্তন করতে পারি। কারণ আমাদের স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, প্রত্যেক নির্বাচনই বোধহয়
অন্তত 100-এর উপরে সবসময় ডেথ কেস থাকে, অনেক ধরনের ভায়োলেন্স হয়, কেন্দ্র দখল করা, এটি কিন্তু স্বাভাবিক নির্বাচনগুলোতে হয়েছে। তো আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছে যে তিনি ভালো একটা নির্বাচন দিতে চান, তো ভালো নির্বাচন দেওয়ার জন্য কিন্তু এই কালচারের যদি পরিবর্তন না হয় রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু তিনি দিতে পারবেন না। তাহলে এখানে আমাদের সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর একটা দায় রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দেখা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলো কিন্তু আগের মতোই পেশি শক্তি, যে মাসেল পাওয়ার, মানি পাওয়ার, এলাকায় আধিপত্য বিস্তার, এই রাজনীতিটি ঢুকে যাচ্ছে। তো এই রকমের একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে আপনি নিজেও তার শিকার আপনি মনে করেন? হ্যাঁ, এত মানুষের প্রাণ বিসর্জন দেওয়ার পরেও যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে তো আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এবং আমরা তাই বলছি যে বাংলাদেশের যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে তো আগামীতে আমরা রাজনীতি ছেড়ে দেবো। কারণ মানুষকে তো বারবার আমরা এরকম একটা গণ অভ্যুত্থানের দিকে ডাকবো না, বারবার রাস্তায় নেমে তারা রক্ত দিবে, জীবন দেবে। আমরা তো সবাই মিলে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। তো ভবিষ্যতেও যদি আমরা দেখি ফ্যাসিবাদের লক্ষণ, স্বৈরতন্ত্রের লক্ষণ, তাহলে তো আমাদের রাজনীতি করার কোনো মানে হয় না। আমরা কিন্তু ওই সিদ্ধান্তই নিয়েছি, যদি পরিবর্তন না করতে পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। আমি নূরের এই কথাটাকে যে কথাটা প্রথম বলেছে, রাজনীতি ছেড়ে দেওয়া, সেটা একটা দিক। রাজনীতি ছেড়ে দিলে এই দেশের মানুষ যাবে কোথায়? এই দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমরা গুরুত্ব দিয়ে যেটা চেষ্টা করবো, সেটা হলো এই যে গণতন্ত্র কিন্তু একটা বিমূর্ত বিষয়, একটা মূর্ত কোনো বিষয় না। আমরা কোথাও গণতন্ত্র দেখি না। গণতন্ত্র আমরা প্র্যাকটিস চর্চায় গণতন্ত্র হয়। আমি কি প্র্যাকটিস করি? আমি যদি খারাপ প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেটা খারাপ হবে। ভালো প্র্যাকটিস করলে ভালো হতে থাকবে। ইংল্যান্ডে একটা মানুষ পদত্যাগ করতে আপত্তি করে না। আমাদের দেশে পদত্যাগ করলে লাঠি পেটা করে পদত্যাগ করানো যায় না, গুলি করে পদত্যাগ করানো যায় না। অথচ ভারতেও মানুষ পদত্যাগ করতে রাজি হয়। তা আমাদের যেটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমাদের সম্পদ সীমিত এবং মানুষ বেশি। এরকম বেশি মানুষ, সীমিত সম্পদ হওয়ার কারণে আমাদের মধ্যে শেখ হাসিনা আবার একটা বিশেষ করে গত 15 বছরে যে জিনিসটা তৈরি করেছে, যেমন মাস্তানি, চাঁদাবাজি, লুটপাট, এরকম জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত করে গেছে। ফলে মানুষ একটা রোল মডেল সামনে দেখে না, যে আমি অমুক হবো, আমি তমুক হবো, বা আমি আইনস্টাইনের মতন চেষ্টা করবো, তা না। মানুষ দেখলে গুন্ড হইলে খুব ভালো হয়, সমাজে হয়। শেখ হাসিনা ধরেন এই মানুষের এই জিনিসটা ভেঙে দিয়েছে, লেখাপড়াটা শেষ করেছে, ভ্যালুসটা ধ্বংস করেছে। এই কাজগুলো করে যে কাজটা করে গেছে, সেটা হলো এই। আরও যেটা হয়েছে, সেটা হলো অনেকগুলো রাজনৈতিক দলের জন্ম দিয়ে গেছে। অনেকগুলো রাজনৈতিক দল হলে কি জানো, তারা মনে করে যে এখন আয়ের রাস্তাটা হলো রাজনৈতিক দল করা, এটা মনে করে, ফিল করে। সেজন্য 142টা পার্টি, এই বাংলাদেশের মতো জায়গায় 142টা পার্টি দরখাস্ত করেছে ইলেকশন কমিশনে। আপনারা দেখছেন কয়েকদিন। আমেরিকার মতো জায়গায়, যেটা আমাদের দেশে এখান থেকে 6 ঘন্টা এক পাশ থেকে আরেক পাশে প্রায় 5 ঘন্টা সময় লাগে, এখান থেকে সৌদি আরব যেতে আমাদের 6 ঘন্টা লাগে। এত একটা দেশে 2টা পার্টি, ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান। আমাদের কিছু পার্টি আছে, ছোটখাটো পার্টি আছে। তো আমাদের এত পার্টির দরকার কেন? আমাদের পার্টি হলো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। আমরা মনে করি অপকার্যক্রম দিয়েই আমরা বেশি বেনিফিটেড হই, ভালো কার্যক্রম দিয়ে না। সেই কারণে এইরকম রাজনৈতিক পার্টি অনেকগুলো হওয়ার কারণে নানান মত, নানান পথ সৃষ্টি হয়, এবং এক একজনের এক এক পথ, এবং সেই নানান পথ, নানান মত দিয়ে খেলতে সুবিধা হয় বিদেশিদের। বাইরের শক্তি, যে শক্তি আমাদের নিয়ে খেলে, এবং আমরা ইকোনমিক্যালি দাঁড়াতে না পারি। যেমন ধরুন একটা উদাহরণ যদি আপনাদের দিই। আচ্ছা, আমরা শুনি যে ইসরায়েলের হাতে প্রচুর অ্যাটম বোম আছে। সম্প্রতিকালেও শুনেছি প্রায় 400 অ্যাটম বোম আছে ইসরায়েলের কাছে। ইসরায়েল এনপিটিতে স্বাক্ষর করে নাই, নন প্রলিফেশনে স্বাক্ষর করে নাই। ইসরায়েল তাদের কি বলে অ্যাটমিক প্ল্যান্টগুলা করতে দেয় না, অবজারভেশনের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেয়নি, এগুলো করে নাই। কিন্তু ইরানে যদি অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে বোমা মারতে হবে, এবং আমেরিকা গিয়ে বোমা মারতে হবে। অর্থাৎ আমেরিকার মাথা ব্যথা কি ইরানকে নিয়ে মাথা ব্যথা হইলেও তার হয়তো কোনো স্বার্থ আছে। সে স্বার্থের কথা আমি বলতে পারি, আমি আর বলতে চাই না। তার যেসব স্বার্থ আছে, সেই সব স্বার্থ লঙ্ঘিত হওয়ার কারণে সে মনে করে মিডল ইস্টে মুসলমানদের মধ্যে বা ওই রকম জায়গায় মুসলমানদের মধ্যে কারো অ্যাটমিক প্ল্যান না হোক। সেই জন্য ধরেন শুরুতেই অ্যাটমিক প্ল্যান শুরু করেছিল গাদ্দাফি, সেটা ভেঙে ফেলেছে। তারপর অ্যাটমিক প্ল্যান শুরু করেছিল সিরিয়া, সেটা ভেঙে ফেলেছে। ইরাক শুরু করেছিল, সেটা ভেঙে ফেলেছে। করে সবটাই ভেঙেছে কিন্তু ইসরায়েল। এবং ফাইনালি গিয়ে আসে মাটির নিচে করে বাংকার ব্লাস্টার দিয়ে তারপর সেটা করেছে। কোশ্চেন হলো তার কার স্বার্থ কোথায়? আমাদের এখানে কার স্বার্থ বেশি আছে? আমাদের একটা উদাহরণ আমি সবসময় দিই,
যে আমাদের দেশটার ম্যাপটা যদি আমরা দেখি, আমাদের এখানে মাত্র 14 কিলোমিটার, চিকেন একটা 14 কিলোমিটার, এখানে চিটাগং পোর্টে একটা ল্যান্ডলক কান্ট্রি, শুধু ল্যান্ডলক শব্দটা ইউজ করছে, অনলি ওয়ার্ড দি ল্যান্ডলক হ্যাজ বিন ইউজড বাই প্রফেসর ইউনুস ইন চায়না, ইট হ্যাজ বিন রিটিলিয়েটেড বাই ইন্ডিয়া লাইক এনিথিং ইন অল দ্য কী বলে নিউজ পেপার্স এন্ড এভরিথিং। হাউ হোয়াই আমরা ল্যান্ডলক কান্ট্রিকে ল্যান্ডলক বলছি, আমরা তো অপরাধ কিছু করিনি, সেটা নিয়ে এত বক্তব্যকে। এবং আমরা সমুদ্রে নেতৃত্ব দিই তো, সত্যি করে তো নেতৃত্ব দিই, সমুদ্র তো আমাদের পাশ দিয়ে যায়, ওখানে তো কোনো সমুদ্র নাই, আমরা নেতৃত্ব দিই। এখন এই কথা বলার পরে কারা কষ্ট পেয়েছে, যারা কষ্ট পায় তাদের স্টিক আছে এখানে, স্টিক যারা থাকে তারা নানান জনের আমাকে এক ধরনের পরামর্শ দিতে পারে, আপনাকেও দিতে পারে, তাকেও দিতে পারে, আরও 10 জনকে 10টা পরামর্শ দিয়ে এখানে এমন একটা কনফিউশন তৈরি করবে যে একসময় ঘরে আগুন লাগে, সেই ব্যবস্থা করা। কাজে নির্বাচন না হওয়া, ঘরে আগুন লাগানোর চেষ্টা, ওকে লাগলে ঐক্যবদ্ধ হবে, আপনার কথাও না। কথা হলো হ্যাঁ আমার দোষ ত্রুটি থাকবে, আপনি বসেন অপোজিশনে, আপনি কী করেন, আবার আপনি গভর্নমেন্টে বসেন, আমি অপোজিশনে বসে আপনার ত্রুটির কথা বলি, পত্রিকাগুলো আছে। নুরু তার জীবনে, আমার ছোট ভাই, তার জীবনে সে যে পরিমাণ টর্চারের শিকার হয়েছে সেটাও তো আমরা দেখেছি এই বাংলাদেশে। কাজে এটা করে কারা? যখন গণতন্ত্র এবং লজিক কোনো কাজ করে না তখন পেশি শক্তি খাটায় মানুষের, আর পেশি শক্তি খাটার মধ্যে আমাদের নূরের অভিযোগ যে আওয়ামী লীগ তো অত্যাচার করেছে, সে উঠতে বসতে মার খেয়েছে, বিএনপিও ক্ষমতায় না গিয়েই তাকে ছাড় দিচ্ছে না। প্রশ্ন হলো এইরকম এই কার্যকর যখন লজিক জ্ঞান বুদ্ধি করে কাজ করে না তখন মানুষ লাঠি নেয়, লাঠি কার্যক্রম। আবার কিছু মানুষ অনেক কৌশলে করে এবং আমাকে দিয়ে এই কাজটা করায়। আমি আমার জীবনে কোনো একটা ঘটনার আমি বলতে চাই না, সেটা একটা ঘটনা দেখেছি, তার বিরুদ্ধে মিছিল করার জন্য নিজে টাকা পয়সা খরচ করছে, তার বিরুদ্ধে মিছিল করার জন্য, পক্ষে না, এটা আমি নিজে দেখেছি। কাজে এইখানে পক্ষে বিপক্ষে কার্যক্রম করার জন্য আমাদের অনেক দল রেডি আছে, মুখী আছে। এবং এই দেশে যদি নূর অথবা আমরা বা কেউ যদি দেখি, আমাদের যে এজেন্সিগুলো আছে, আমি নাম বললাম না, সেই এজেন্সিগুলোর যদি খাতাপত্র আপনারা খুঁজেন, কারা কারা এজেন্সির কাছে টাকা নিয়েছে, যদি খুঁজে কোনোদিন বের হয় কোনো বাংলাদেশে কখনো, তার দেখবেন কারা কারা নিয়েছে। সকল মানুষ মুখিয়ে থাকে। নীলু একটা পার্টি কি ছিল, কি এনপিপি না জানি কি ছিল, নীলুর পার্টি না বলে গেছি, কি জানো, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি। নীলু প্রত্যেক মাসে গিয়ে টাকা নিয়ে আসতো একটা কোনো একটা অফিস থেকে, এটা নীলুর কাজ। এই পার্টিটা করার কাজই ছিল সে যেন কিছু টাকা পায়। আর পার্টিটা করার কাজ, এই গভর্নমেন্টটা আনস্টেবল, এই দেশটা আনস্টেবল থাকার জন্য কোনো লোকের বেনিফিট আছে, সেই বেনিফিটটা নেওয়ার জন্য, আনস্টেবল করার জন্য আমাকে হুইসপারিং করছে, আমাকে একটা পরামর্শ দিয়েছে, সো দ্যাট I should be indulged with it এবং I can get the benefit out of it এবং the country suffers. এই কার্যক্রমটা আমাদের দেশে হইতে হচ্ছে। তা আমি আমার একটা রিকোয়েস্ট আছে যে এই প্রত্যাশা আমি সকল রাজনৈতিক দলকে একটা অনুরোধ করতে চাই এই ক্ষেত্রে, আপনার মাধ্যমে বা এই তৃতীয় মাত্রায়, যে আমরা কিন্তু আমাদের নিজেদের ভালোটা বোঝার চেষ্টা করব। বিএনপি গভর্নমেন্ট আসবে স্বাভাবিক, আসতেই পারে, XYZ যে কোনো গভর্নমেন্ট আসতে পারে, দৃশ্যমান আমাদের এখন বিএনপির সামনের সম্ভাবনা বেশি, আসতে পারে বড় দল। এখন বড় দল যাতে না আসতে পারে তার জন্য চেষ্টা করাটা ঠিক না, আবার ছোটো দল যাতে ক্ষতিগ্রস্ত হবে তার জন্য চেষ্টা করাটা ঠিক না। আপনি এমন চেষ্টা করেন দেশটা বাঁচে, দেশের মৃত্যু হলে কিন্তু আপনার মৃত্যু হবে, আপনার সন্তানের মৃত্যু হবে, আপনার ভবিষ্যৎ সকল জেনারেশন মৃত্যু হবে। এই দেশটাকে যদি আমরা ভবিষ্যৎ মানুষের জন্য করে যেতে না পারি তাহলে সেটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা। মনি ভাই একটা চমৎকার কথা বলেছে যে অনেকগুলো দল তৈরি হয়েছে এবং আমরা তো 24 সালের নির্বাচন আগে দেখেছেন আপনারা যে আমরা যারা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন সংগ্রাম একেবারে সক্রিয় কার্যক্রমের মধ্যে দিয়ে রাজনৈতিক মাঠে আছি, তারা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে আমরা নিবন্ধন পাইনি। বিফোর দুটো দল, একটা বিএনপির নামের কাছাকাছি, বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট এই নামে, একটা হচ্ছে যে সুপ্রিম পার্টি নামে নিবন্ধন দেওয়া হয়েছে। কেন? ওই যে ভাই যেটা বলছে যে একজনের এক্সাম্পল দিয়ে যে এজেন্সি ক্রিয়েট করেছে। তো বাংলাদেশের রাজনীতিতে আপনার রাষ্ট্রীয় এজেন্সি কিংবা গোয়েন্দা সংস্থা, তার কাজ জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে সরকারকে রিপোর্ট করা, অবহিত করা। তার কাজ তো রাজনীতিতে হস্তক্ষেপ না, রাজনৈতিক দল তৈরি করা না। এইটা কিন্তু মানে মনি ভাই একটা বড় দলের প্রতিনিধিত্ব করে, ধরেন তাদের সময় হয়তো তারা ব্যবহার করেছে, পরের গভর্নমেন্টও ব্যবহার করেছে, যার ফলে কিন্তু আমাদের এই প্রশাসনিক সিস্টেমটা কলুষিত হয়েছে। তো আমরা এই কারণে কিন্তু বলছি যে এই ব্যবস্থাটা একটা পরিবর্তন দরকার। এটা ঠিক যে বাংলাদেশে এখন নিবন্ধিত দল আছে সম্ভবত আপনার ৫৫টা না ৫৪, তার মধ্যে নির্বাচন কমিশনের বর্তমান যে শর্ত, আমরা ওনাদেরকে বলেছিলাম আপনারা এই পলিসিতে আপনারা দলগুলোর কার্যক্রমকে আপডেট করেন, যে দেশের ১/৩ জেলা কমিটি, ১০০ উপজেলা কমিটি এবং মেট্রোপলিটন জেলা এলাকাগুলোতে সক্রিয় কার্যক্রম যদি যাচাই বাছাই করে, আমার ধারণা
8 থেকে 10টা দলের বেশি এই শর্ত পূরণ করতে পারবে না। তাহলে নির্বাচন কমিশন এই কাজটা করুক, এটা কিন্তু আমাদের দল থেকে ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছিলাম যেটা করতে পারে। সেকেন্ড হচ্ছে ভাই যেটা বলেছে, এটা আমরা তো এই যে একটা বৃহৎ পরিবর্তন দেখেন, বিএনপির মতো দল, জামাতের মতো দল, আজকে মাঝে মাঝে আমি নিজে নিজে ভাবি যে দেখেন আজকে জামাতের নেতাদের অফিসে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা যাচ্ছে, আমি দেখলাম যে ওনাদের সাথে মিটিং করে ব্রিফ করতেছে। অথচ এই আমি দেখেছি যে ম্যাক্সিমাম বিদেশি রাষ্ট্রগুলো জামাত সম্পর্কে দেখলাম যে নেতিবাচক ধারণা পোষণ করতো, যে তারা একটা মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী গোষ্ঠী এই হিসেবে অনেকে ভাবতো, কথাবার্তা যেটা বুঝতাম। কিন্তু এখন তারা ওখানে যাচ্ছে। মিডিয়াতে জামাতের অনেক ক্ষেত্রে খবরাখবরও ঠিকঠাকভাবে প্রচার করতো না। এখন সমস্ত চ্যানেলগুলোতে দেখবেন যে জামাতের মহানগরী না, ছাত্র সংগঠনের, ছাত্র শিবিরের নেতারা থেকে শুরু করে উপজেলার নেতা, জেলার নেতা, তারাও টেলিভিশন আলাপ আলোচনা, টক শোতে বা কথা বলতেছে। বিএনপি তো একটা বড় দল, তারা ফ্যাসিলিটিসের সরকারি পার্টি না হলেও বিরোধী দল হিসেবে তাদের একটা অবস্থান ছিল। তো তারপরেও যে আজকের এই বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপট, এটা ঠিক যে এখন রাজনৈতিক এবং সাংগঠনিক জায়গা থেকে বিএনপি একটা বড় দল হওয়ায় অলিখিতভাবে অনেকে মনে করে যে তারা এই সরকার চালাচ্ছে পেছন থেকে, যার ফলে আপনি দেখবেন যে লোকাল পর্যায়ে ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন কার্যক্রমে বিএনপির নাম্বার 1 প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এখন এই পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপি প্রাধান্য পাচ্ছে, জামাত তার স্পেস পাচ্ছে, অন্যরাও পাচ্ছে। এই পরিস্থিতিটা কারা তৈরি করে দিল? একেবারে কিন্তু দেশের আপামর জনসাধারণ, এবং আপনি যদি এই জুলাই শহীদদের সংখ্যা দেখেন, ম্যাক্সিমামই কিন্তু একেবারেই সাধারণ জনতা, এমনকি তার মধ্যে 70 জনের মতো পথ শিশু রয়েছে, 80 জন। এই পরিবর্তনটা তারা কেন এই পরিবর্তনের জন্য রাজপথে নামলো, লড়াই করলো? কিংবা আমার কথাই যদি ধরেন, আমি তো একেবারে একটা দল করে ক্ষমতায় চলে যাব কিংবা আমি এমপি মন্ত্রী হব, এই রকমের আকাঙ্ক্ষা থেকে ওই রকমের একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে লড়াই করিনি। এমপি মন্ত্রীর আকাঙ্ক্ষা থাকলে তো লাস্ট গভর্নমেন্টের পিরিয়ডে অনেক ধরনের সুযোগ ছিল, আমরা সাথে কম্প্রোমাইজ করতে পারতাম। তো আমরা চেয়েছিলাম যে আমাদের এই ইস্টাবলিশমেন্টের বাইরে, এই প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তির বাইরে আমরা একটা ভয়েস আকারেও যদি একটু অবস্থান করি এবং সেটার যদি রিফ্লেকশনের মাধ্যমে কিছুটা পরিবর্তন হয় সমাজ এবং রাষ্ট্র, সেটা আমাদের একটা সন্তুষ্ট। সেই জায়গা থেকেই কিন্তু আমরা লড়াইটা করেছি। সেই লড়াইয়ে বিএনপির সাথে আমাদের মিত্রতা তৈরি হয়েছে। এখন যদি আমি দেখি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পরে আগের সরকার কিংবা আগের অপরাজনীতির সমস্ত কর্মকাণ্ডই বিএনপির মধ্যে রিফ্লেকশন হচ্ছে, তাহলে আমি আবার বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো, যেটা আমরা এখন অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ধরেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ধরেন এই কারণ বাজারের এই সবজি বাজার থেকে শুরু করে গ্রাম থেকে শহরের মাছ বাজার, গরুর হাট, আপনার লঞ্চঘাট, খেয়াঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই যে আধিপত্য বিস্তার এবং দখলে, তারপরে গার্মেন্টস এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির নিজেদের লোকেরাই মারামারি করে ইতিমধ্যেই বোধহয় 100-র উপরে মার্ডার হয়েছে। তাহলে একটা দল যদি ক্ষমতায় যাওয়ার আগে যদি নিজেদের মধ্যে এত ভায়োলেন্সে জড়িত হয়, ক্ষমতায় গেলে কি হবে? এবং সে দলের শীর্ষ নেতারা যদি এটা বলে, দায়রা তো চায় যে আমরা বহিষ্কার করছি 1,500 এবং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে আপনি ক্ষমতায় না গিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার হাতে ক্ষমতা দিলে তো আরও বেপরোয়া পরিস্থিতি তৈরি হবে। যেই কারণে কিন্তু আমরা বলছি যে আমাদের ছোট দল হিসেবে আমাদেরও সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা সবাই এই বিদ্যমান এবং পূর্বের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, যেটা 1 আগস্টের এই ছাত্রদের ঘোষণার জায়গাও ছিল যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের আপনার ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন করে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে যেতে চাই, সেই সোশ্যাল কন্ট্রাক্টে কিন্তু আমাদেরকে একমত হতে হবে। সেই কারণে এই যে সেখানে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন যে আলাপ আলোচনাগুলো করছে সংস্কার প্রস্তাব নিয়ে, এইখানে আপনার দলীয় অবস্থানের চেয়ে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে যদি আমরা একটা ঐক্যমতের জায়গায় পৌঁছতে পারি, এবং যেভাবে এখন আলোচনাটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিয়োগ প্রক্রিয়া এবং এই সংখ্যানুপাতিক হারে পুরো নির্বাচন না হলে, যেটা ভাই বলেছেন এটা একটু বলতে চাই আমি, যেটা আপনার নেপালের উদাহরণ দিয়ে যে বারবার গভর্নমেন্ট পরিবর্তন হয়, এখন যে কমিশনে যে আলাপটা হচ্ছে যে উচ্চ কক্ষের 100% শুধুমাত্র এই পিআর পদ্ধতিতে হবে, তাহলে লোয়ার হাউসে কিন্তু ওই বিদ্যমান সিস্টেমেই কিন্তু 400-র মধ্যে ধরেন বাংলাদেশের দীর্ঘদিনের কালচার ওই বিজয়ী দলেরই কিন্তু 200-250 মেজরিটি, 2/3 মেজরিটি থাকতেছে। গভর্নমেন্ট আপনার পরিবর্তন করতে হলে তো 2 পার্লামেন্টেরই 2/3 লাগবে, বিদ্যমান সিস্টেমেও কিন্তু এটা সম্ভব নয়। তবে উচ্চ কক্ষে যদি এই ধরনের পিআর পদ্ধতি হয়, তাহলে কি হচ্ছে, আপনি বরং এমন একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি কিংবা আপনি যেটা বলছেন ওই স্থিতিশীল রাষ্ট্রের জন্য এবং সকলের
আপনার মতামতের জন্য হলেও এই উচ্চ কক্ষের পিআর পদ্ধতিটা একটা ভালো পদ্ধতি, যে সবার প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতেছে। কোনো দল 2% ভোট পেলে তার দুজন আপনার সংসদ সদস্য উচ্চ কক্ষে থাকতেছে, তার দলের ভয়েসটা ওই রাজপথের আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়ার পরিবর্তে পার্লামেন্টে গিয়ে বলতেছে। এইটা কিন্তু একটা ভালো পদ্ধতি যদি এটা হয়। জি, আমরা শেষের দিকে সেটা হলো যেটা কথাটা হলো যে আপার হাউস এবং এই কারণেই আমাদের নেতা জনাব তারেক রহমান, এটা হলো জিয়া রহমানের 19 দফা ছিল, ম্যাডামের রূপকল্প ছিল, তারপর রাষ্ট্র মেরামতের প্রসঙ্গ প্রথম উত্থাপন করেন তারেক রহমান সাহেব নিজেই। এই যে 2 কক্ষ এখন আমরা আলোচনা করি, কিন্তু 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তারেক রহমান সাহেব নিজে বলেছেন। আমরা এইখানে একটা গভর্নমেন্টের প্রধানমন্ত্রী দুবারের বেশি হতে পারবে না, এই কথাটা তারেক রহমান সাহেবের তরফ থেকে আসছে। সংস্কারের কোশ্চেনে আমরা চ্যাম্পিয়ন, আমরা আগাইয়ে রয়েছি। আমার চাই যেটা রাষ্ট্র মেরামত করতে হবে, এইরকমের যে একটা সরকার আরেকবার না আসুক, অগণতান্ত্রিক সরকার এখানে বসে দেশের ধ্বংস না করুক। এই কারণেই কিন্তু তারেক রহমান সাহেব নিজে এই 31 দফা দিয়েছে, প্রথম ছিল 27 দফা, সেটা বাড়িয়ে আবার 31 দফা করেছে। এই যে করেছে, এবং তিনি আবার এই কথাও বলেছেন যে ইটস নট দ্য লাস্ট, ইটস নট দ্য বাইবেল অ্যান্ড কোরআন, ইট ক্যান বি চেঞ্জড। আরও যদি কোনো দরকার হলে সংশোধন থাকে, যেমন বক্তৃতা তিনি বলেছেন যে আমাদের মানবাধিকার, আর আজকে অধিকার বলতে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান যে 5টা ছিল সেটা না, কিন্তু আজকে অনেক অধিকার কিন্তু আজকে মানে বড় বিশ্বের সব জায়গায় কিন্তু এটা মানে কি বলে অ্যাকসেপ্টেড। সো সেই মিলিয়ে যদি মনে করেন আরও যদি দফা দরকার হয় তাহলে আমরা এটা করবো। আমরা সংস্কারের কোশ্চেনেই তো আমরা এগিয়ে রয়েছি প্রথমত, এবং আমরা চাই সংস্কার হোক, ব্যবস্থার পরিবর্তন এরকম হোক যে মানুষ যেন রিয়েলি বেনিফিটেড হয়, ডেমোক্রেটিক্যালি বেনিফিটেড হয়। আমরা সেখানে শিক্ষার কথা তিনি বলেছেন, শিক্ষা, এডুকেটেড পিপল, মানে দক্ষ নাগরিক বানাবার, দক্ষ জাতি বানাবার জন্য তিনি চেষ্টা করছেন। আমরা একজন, এই আজকে সকালবেলায় আমি এক ছেলের সাথে দেখা হয়েছে, এমএ পাস করেছে, আসছে একটা চাকরির জন্য। আমি বললাম তোমার কী চাকরি দিতে পারি? একটা এমএ পাস ছেলেকে আমি কী চাকরি দিতে পারি? কিছুই জানে না সে, কিছুই জানে না, মানে লেখাপড়া যেটুকু জানছে তার মতন করে জানছে, কিন্তু কিছু করতে পারে এমন কোনো স্কিল তার মধ্যে নেই। তাই আমি বললাম যে আচ্ছা, তুমি যদি এই লেখাপড়া না করে যদি স্কিল লাইনে কোনো করতাম, তাই তুমি তো বিদেশে যেতে পারতো বা কোনো একটা জায়গায় বসে কাজ করতে পারতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন জাপান, জার্মান, যারা একেবারে ডিভাস্টেটেড কান্ট্রি, সেই কান্ট্রিগুলো দাঁড়িয়েছে, তারা টেকনোলজি এক্সপোর্ট করে বা মেশিনারি বা ইত্যাদি এক্সপোর্ট করে। হয়েছে কোত্থেকে? তারা হয়েছে মানুষগুলোকে মানুষ বানিয়েছে। তা উনি কিন্তু সেটাকে গুরুত্ব দেন চরমভাবে। বক্তৃতার প্রথম প্রায় তিনি বলেছেন যে আমরা সেই মানুষকে গুরুত্ব দিই, যে যদি স্কিল মানুষ না হয় তাহলে আমরা এই দেশকে দাঁড়া করাতে পারবো না, স্কিল মানুষ তৈরি করতে চাই। তো এইরকম সংস্কারের কোশ্চেনে উনি কিন্তু কৃষি সংস্কার কীভাবে হবে, একটা দারিদ্র মানুষের সংস্কার কীভাবে হতে পারে, একটা মানে কী বলে এই দেশে মানে ভূমিহীন ঘরহীন মানুষ 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ যাই বলেন, সেই পরিমাণ মানুষের কী পরিমাণ সংস্কার হতে পারে, তা কিন্তু একটা বিশাল যজ্ঞ। এটা কিন্তু ছোটোখাটো না, এটা আমি এই ইন্টিমি গভর্নমেন্ট বা আমরা গভর্নমেন্টে বসলেই করে ফেলতে পারবো তা না, কিন্তু এটা চলমান প্রক্রিয়া থাকবে, যে আমরা শুরু করলাম এখান থেকে, আরেকজন এখান থেকে শেষ করতে পারবে, চলমান প্রক্রিয়া। কারণ আমি যখন প্রথম এমপি হই তখন আমি বলেছি, আমি যখন দেশ স্বাধীন হয় পাকিস্তানের থেকে 71 সালে যখন স্বাধীন হয়, তখন আমরা বক্তৃতা দিয়েছি 7 কোটি মানুষ, সেই মানুষ এখন আমরা বলি 18 কোটি। তাই 7 দুগুণে 14, 3 সাথে 21, প্রায় 3 গুণ 200 গুণ মানুষ বেড়েছে। কাজে এই যে বাড়তি মানুষের জন্য সংস্কার একটা চলমান প্রক্রিয়া সবসময় থাকবে। কাজে আমরা সংস্কারের কথা এই কথা বলে নিয়ে এসেছি এই জন্য যে এই সংস্কারগুলো করি, আমরা যদি ভালো বেটার যদি কোনো অপশন থাকে আমরা সেটাও নেব। তা আমরা মনে করি এই সরকার সংস্কারের নাম দিয়ে কালক্ষেপণ না করুক, এই সংস্কারের নাম দিয়ে জাতির বিভেদ তৈরি আরও না করুক, বিভেদ নিরসনের চেয়েও যদি বিভেদ তৈরি হয়, এই সংস্কার একটা মিনিমাম একটা প্রোগ্রামের মধ্যে সংস্কারটাকে সীমাবদ্ধ রেখে সেই সংস্কারটা করুক। নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটুকু করুক। আর আমরা মূলত দেশ তাহলে আমরা একটু আগে আমার ছোটো ভাই নূর বলেছেন একটা কথা, সেটা হলো এই যে এই দেশের ধরেন প্রশাসনে এখানে ওখানে যেখানে বিভিন্ন জায়গায় দেখবেন এই দেশের শেখ হাসিনার পাশে বসে যেসব আমলারা এই দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য, ডেমোক্রেসি আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য, দোজ পিপল হু আর রিয়েলি রেসপন্সিবল, সে আমলারা কিন্তু বহল তবিয়তে এই কয়েকদিন যেমন তো এখন তো কিছু কিছু নাড়াইতেছে সম্প্রতিকালে, আমি অনেকবার বলেছি তারা কিন্তু বহল তবিয়তে আছে। তারা কি চাইবে যে শেখ হাসিনার সময় তারা যে বেনিফিট ভোগ করেছে সেই বেনিফিটটা নষ্ট করে এই মুহূর্তে কোনো দেওয়া?
সুতরাং তারা চাইবে না এখানে ডেমোক্রেসি সিস্টেম চালু হোক, তারা চাইবে না এখানে কোনো কার্যক্রম হোক। সুতরাং আমরা চাই এই মিনিমাম সংস্কার করে, মিনিমাম যেটা সম্ভব সেটা করে সেইখানে ঐক্যমত হয়ে আমরা একটা নির্বাচনে যে আগাই, এবং নির্বাচনে জাতির রিয়েল একটা রিফ্লেকশন আসে এবং দেশ ইকোনমিটা সেইভাবে, মানুষ সেইভাবে ডেমোক্রেসিটা চালু হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পাতায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল্প বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নূর এবং মিস্টার ইসলামুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এটা মোটামুটিভাবে স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সময় যত গড়াচ্ছে বিভাজন তত বাড়তে শুরু করেছে। অর্থনৈতিকভাবে সংকটগুলো মোকাবেলা করা যাচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু কিছু সাময়িক অগ্রগতি লক্ষ্য করলেও যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা, দেশীয় বা বিদেশি, সেটা অর্জন করা যাচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করা যাচ্ছে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা বলতে আসলে একটা জনপ্রতিনিধিত্বশীল দীর্ঘমেয়াদী সরকার না থাকছে, ততক্ষণ পর্যন্ত এই বিনিয়োগ হবে না। আর বিনিয়োগের সঙ্গে আমরা জানি প্রবৃত্তির সম্পর্ক আছে, কর্মসংস্থানের সম্পর্ক আছে। আপাতত ঐকমত্যের কাজ যেটা চলছে, কিন্তু এই ঐকমত্যর কোনো গ্যারান্টি নেই যে এটা করা যাবেই বা এই করবার অঙ্গীকারটা আমাদের রাজনৈতিক দলগুলো রক্ষা করবে। তাদের মনস্তত্ত্বে বা সংস্কৃতিতে যতক্ষণ পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে আসলে দীর্ঘমেয়াদে কাজ করতে হবে। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচনটা করা বাংলাদেশের জন্য অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। এবং আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐকমত্য পৌঁছাবেন, যত দ্রুত নির্বাচন করা যাবে, তার জন্য প্রয়োজনীয় যতটুকু সংস্কার করা দরকার সেটুকু সংস্কার নিশ্চিত করবার দায়িত্ব সরকারের। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।